আমি আর আমার ওয়াইফ বেরিয়ে পড়লাম সেই নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। রাত্রি তখন 3টে বাজে। উত্তরকন্যা এক্সপ্রেস ধরে আমরা সোজা পাড়ি দিলাম আলিপুরদুয়ারের হাসিমারায়। সবার আগে বলে রাখি, আমাদের এই প্ল্যানটা টোটালি আনপ্ল্যান্ড ছিল। তখন কটা বাজে? রাত্রি 1টা। আমি অফিসের কাজ করছিলাম। তখনও আমরা জানি না যে আমরা রাত্রি 3টের সময় ঘুরতে বেরিয়ে পড়ব। যাই হোক, ট্রেন ধরে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে ছুটে চলেছে ট্রেন। ট্রেনের ডান দিক আর বাঁ দিক জুড়ে শুধু চা বাগান আর চা বাগান, যেটা নর্থ বেঙ্গলের একটা ইউনিক সৌন্দর্য আমরা সবাই জানি। এখানে শুধু যতদূর চোখ যাবে চা বাগান আমরা দেখতে পাই। যেমন আমাদের মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমের বাগান, ঠিক তেমনই চা বাগান। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভোরবেলাটা তো অমায়িক লাগছিল, ঠান্ডা হাওয়া, আর চা বাগানগুলোতে শিশির পড়ে আছে। ট্রেন ছুটে চলেছে তার গতিতে। এক অসাধারণ অভিজ্ঞতা, একটা অদ্ভুত ভালো লাগা। যাই হোক, উত্তরকন্যা এক্সপ্রেস ধরে আমরা ছুটতে থাকলাম আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের হাসিমারাতে। তোমরা গেস করতে পারছো আই থিঙ্ক যে আমি কোথায় যাচ্ছি বা কোথায় যাওয়ার কথা আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। আমার ওয়াইফ চুমকি অনেকদিন ধরেই বলছিল কোথাও থেকে একটা ঘুরে আসার জন্য, তাই হঠাৎ করেই ভাবছিলাম কোথাও যাব। কিন্তু সেদিন হঠাৎ রাত্রে মাথায় ভূত উঠে এবং আমরা বেরিয়ে পড়ি। প্রচণ্ড আনপ্ল্যান্ড অবস্থায়, একদমই প্রিপারেশন ছিল না। কোনো রকম প্রিপারেশন ছাড়াই আমরা বেরিয়ে পড়লাম। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা আমার প্রথম দেখা। আমি লাস্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অবধিই গেছিলাম এর আগের বার, যখন ডুয়ার্স ঘুরতে গেছিলাম। বাট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আমি এই ফার্স্ট টাইম। যাই হোক, সকাল হলো, সূর্য উঠল, ভোরের আলো কেটে আমরা ট্রেন তার নিজের গতিতে ছুটে চলেছে। দেখতেই পাচ্ছ এবার তোরসা এবং তিস্তা নদীর একটা সঙ্গম স্থল। তিস্তা নদীর জল যে কি পরিষ্কার সেটা সামনে থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে। দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য, ছোট ছোট স্রোত, পাথরে ঢাকা একটা নদী। প্রচণ্ড ঠান্ডা হবে নিশ্চয়ই, যেহেতু বরফ গলা জল, তিস্তা নদীর জল আমরা সবাই জানি। দারুণ এক অপূর্ব সৌন্দর্য। যাই হোক, এই দৃশ্যগুলো নর্থ বেঙ্গল বা পাহাড়ি এলাকাতে এলেই বোধহয় দেখতে পাওয়া যায়। নদীতে জল কম থাকবে, বাট পাথর প্রচুর থাকবে। তারপরেই আমি শিলিগুড়ি জংশন এই স্টেশনটি পার করে যখন এগোতে থাকলাম, তখন এক অপূর্ব সৌন্দর্য আমি এক্সপিরিয়েন্স করলাম। আর সেটা হলো ডুয়ার্সের জঙ্গল। ডান দিক আর বাঁ দিক জুড়ে ডুয়ার্সের জঙ্গল। তারই মাঝে আমরা সকাল সকাল আমরা চা খেয়ে নিলাম, গরম গরম চা খেয়ে নিলাম। যাই হোক, হাসিমারা স্টেশন থেকে নেমে আমরা ইলেকট্রিক টোটো বা ওরা অটোও বলছে, সেটা রিজার্ভ করলাম। 300 টাকা করে নিল। সেই হাসিমারা স্টেশন থেকে আমরা ছুটে চললাম জয়গাঁও শহরের উদ্দেশ্যে। বেশিক্ষণের রাস্তা নয়, 20-25 মিনিটের রাস্তা। সেখানেও যেতে যেতে দুপাশে প্রচুর চা বাগান পেলাম। একদম ভারতবর্ষের শেষ সীমানায় এসে পৌঁছেছি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জয়গাঁও। পাসাখা হচ্ছে ভুটানের একটা জায়গা। এবার তোমরা দেখতে পাচ্ছ
আমরা জয়গাঁও শহরের ভুটান গেটের সামনে চলে এসেছি। এই দিকের যত লাল রঙের নাম্বার প্লেট বিপি অ্যান্ড বিটি দিয়ে প্লেটিং করা আছে সেগুলো সবই ভুটানের গাড়ি। ইয়েস, ঠিকই ধরছ, আমি ঘুরতে যাচ্ছি ভুটান শহর। ভারতের পার্শ্ববর্তী দেশ, ভারতের খুবই কাছের একটা দেশ ভুটান শহর। ভুটান একটা দারুণ শান্তময় পরিষ্কার শহর, এত ক্লিন সিটি, দারুণ দারুণ, জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি সেখানকার ডিসিপ্লিন, সেখানকার সব কিছু দেখে। যাই হোক, এই যে বড় প্রাচীরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ডার, ওর ওই পাটটাই হচ্ছে ভুটান দেশ, আর এই পাটটা হচ্ছে আমাদের ভারতবর্ষের জয়গাঁও। এদিকটা যতটাই নোংরা ওদিকটা ঠিক ততটাই পরিষ্কার, জাস্ট তুমি ধারণা করতে পারবে না। জাস্ট 200 মিটারের গ্যাপ আছে, একটা অনলি 200 মিটারের গ্যাপ। যাই হোক, আমরা চলে এলাম ইমিগ্রেশন অফিস। ওই দিকটাতে যারা পাসপোর্ট দেখিয়ে ঢুকছে, আমাদের নর্মালি পাসপোর্ট অথবা ভোটার কার্ড, যেহেতু আমরা থিম্পু বা পারো যাচ্ছি না, তাই শুধুমাত্র ভোটার কার্ড দেখিয়েই আমরা ঢুকে পড়লাম ভুটান, দ্য ল্যান্ড অফ ড্রাগনে। এখানকার বিএসএফ যারা বর্ডার সিকিউরিটিতে আছে তাদের ফোর্সদের ড্রেস হচ্ছে এই রকম অরেঞ্জ কালার ড্রেস পরে থাকে তারা। আমি আমার কাছে যেহেতু পাসপোর্ট ছিল তাই আমি পাসপোর্ট দেখিয়েই ঢুকে পড়লাম, আর আমার ওয়াইফের পাসপোর্ট নেই তাই সে আপনার ভোটার কার্ড দেখিয়েই সে ঢুকে পড়ল। চারিদিকে ইমিগ্রেশন অফিসে চারিদিকে বিভিন্ন রকমের ওয়ালপেপার লাগানো আছে আর কি। এই থিম্পু, পারো, বিভিন্ন বৌদ্ধ মন্দির, এই সমস্ত কিছুর ওয়ালপেপারগুলো সুন্দর করে ওয়ালে টাঙানো আছে, হ্যাং করা আছে। এই দেখুন, ভিতরে ঢুকে গেলাম, কি সুন্দর একটা পরিবেশ, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমরা ভুটানে প্রবেশ করে গেলাম। দারুণ একটা শহর, দারুণ দারুণ অভিজ্ঞতা। আমার এটা জীবনে প্রথম দেশের বাইরে অন্য কোনো নতুন দেশে পা রাখার একটা অভিজ্ঞতা, আমার ওয়াইফেরও। দেখো সুন্দর সুন্দর ড্রেস, সুন্দর সুন্দর ওয়ালপেপার, কি সুন্দর সব আর্টসগুলো হ্যাং করা আছে, কি সুন্দর। এই দেখতে দেখতেই আমরা এগোতে থাকলাম পেডেস্ট্রিয়ান টার্মিনালের উদ্দেশ্যে। এটা অ্যাকচুয়ালি ইমিগ্রেশন অফিসটা 0 পয়েন্টে আছে। এই 0 পয়েন্টটা ক্রস করার পর এই যে দেখতে পাচ্ছ পেডেস্ট্রিয়ান টার্মিনাল, এটা হচ্ছে ভুটানের জায়গা। যাই হোক, আমরা পৌঁছে গেলাম ভুটানে। ভুটানের মাটিতে পা রেখে ফেলেছি। আমাদের ইনি হচ্ছেন শ্রিং ছিল আমাদের গাইড কাম ড্রাইভার, যে ছেলেটি আমাদের এই ভুটান শহরের কিছু অংশ সুন্দর করে তার গাড়িতে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। এখানে সমস্ত ভাষাই চলে, বাংলাটা চলে না, হিন্দিটা অনেকেই বলতে পারে, তাছাড়া ভুটানি ভাষা, নেপালি ভাষা এবং ইংলিশ ভাষা চলে। তো যাই হোক, আমরা গাড়ি ভাড়া করলাম সাইট সিন দেখার জন্য। আমাদের 5টা স্পট দেখাবে। এই শহরটা হচ্ছে ফুনসিলিং শহর। ফুনসিলিং বা অনেকে ফুলসিলিং বলে, বাট ফুনসিলিং। এখানে আপনাদের সব কিছু পাবেন, সমতল এবং পাহাড়ের একটা সুন্দর মেলবন্ধন। আমরা ছুটে চলেছি তুরসা নদী, ওই পাটটা তিস্তা, এই পাটটা তোরসা, যেটাকে আমরা বাংলায় তোরসা বলি। সেই তোরসা নদী আমাদের বাঁ পাশে, গাড়ির বাঁ পাশে, এবং তাকে বাঁ হাতে রেখে আমরা ছুটে চলেছি। চুখা ডিস্ট্রিক্টটা ঘুরছি আমরা। এই চুখা ডিস্ট্রিক্টের শহরটার নাম হচ্ছে ফুনসিলিং শহর। এই চুখা ডিস্ট্রিক্ট
এবং ওই যে দেখতে পাচ্ছ বাড়িগুলো, ওটা ইমিগ্রেশন অফিস তৈরি হচ্ছে নতুন করে। কি সুন্দর দেখতে একটা সরকারি অফিস। এখানকার প্রত্যেকটা বাড়ির স্ট্রাকচারগুলো দারুণ দেখার মতো। যাই হোক, আমাদের ফার্স্ট সাইট সিন পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ আমার ওয়াইফ চুমকি বেশ কিছু ছবি, আমিও কিছু ছবি তুললাম, সে তুলে দিল। আমাদের অনেকগুলো ফটো সেশনের পর আমরা আমাদের ভিডিও কিছু করেছি, ভিডিও বেশ কিছু তুলেছি, সেগুলোও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমোচু সাসপেনশন হ্যাঙ্গিং ব্রিজ, আমোচু সাসপেনশন হ্যাঙ্গিং ব্রিজ, যেটা এই চুখা ডিস্ট্রিক্ট আর সামসি ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে ভুটানের টোটাল 20খানা ডিস্ট্রিক্ট আছে গোটা ভুটান দেশটাতে। এখানে সবথেকে মজার বিষয় কি, এখানকার টাকার ভ্যালু আর ভারতবর্ষের টাকার ভ্যালু সেম, কাজেই ভারতের টাকাও এখানে চলে, কোনো সমস্যা নেই, আর ভুটানের টাকাও চালাতে পারো। যাই হোক, দারুণ একটা সাসপেনশন ব্রিজ, নিচ দিয়ে তোরসা নদী চলে যাচ্ছে, পুরোটাই ঝুলন্ত একটা ব্রিজ। প্রচুর হাওয়া বইছিল, মারাত্মক হাওয়া। তবে ওয়েদার যেহেতু সানলাইট ছিল না, ফগি ওয়েদার ছিল, ক্লাউডি ওয়েদার ছিল, তাই সেইভাবে ভিউটা খুব ক্লিয়ার ছিল না। তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিউ নেওয়ার। দারুণ একটা একদম নিরিবিলি পরিবেশ, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এটা আমাদের অনেকটা শিলিগুড়ির সেবকের ফিল দিবে তোমাকে, বাট এতটা হাওয়া বা এতটা সুন্দর আমি অভিজ্ঞতা সঞ্চয় করিনি সেবকে, বাট এখানে যতটা আমার ভালো লাগলো। আমরা পুরোটা হেঁটে গেলাম এই সাসপেনশন ব্রিজ ধরে, একদম লাস্ট সামসি ডিস্ট্রিক্টের লাস্ট দেখতে পাচ্ছ সেখানে, এবং সেই ওইখানে গিয়ে আবার এই ব্রিজ ধরে ঘুরে আবার আমাদের গাড়ির ওখানে গিয়ে পৌঁছালাম। দারুণ লাগছিল, জাস্ট দারুণ, অসাধারণ। দেখতে পাচ্ছ ভিউগুলো, সেই পাহাড়গুলো উঠছে। সে কিছু, আমার ওয়াইফ কিছু রিল বানিয়ে নিল সুন্দর করে। হ্যাঁ, সেও ভীষণ খুব খুশি এই জায়গাটাতে এসে। আমি তো ভীষণই আনন্দ পেয়েছি, দারুণই লেগেছে আমার, জাস্ট ফাটাফাটি। ব্রিজটাও দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। যাই হোক, এবার আমাদের সেকেন্ড সাইট সিন গন্তব্য। এবার আমরা এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় সাইট সিন গন্তব্যে। দেখতেই পাচ্ছ একটা দারুণ স্ট্রাকচার। এই জায়গাটির নাম হচ্ছে পেলডেন তাসি চোলিং সেদ্রা। সোজা কথায় যদি বলি, এটা একটা বৌদ্ধ টেম্পল, বুদ্ধা মনেস্ট্রি। দারুণ স্ট্রাকচার, দারুণ। এইটা হচ্ছে এই ভুটানের ফুনসেলিং শহরের প্রধান এবং অন্যতম একটা আকর্ষণ কেন্দ্র। দারুণ স্ট্রাকচার, সেই মনেস্ট্রি, পিন্ড অফ সাইলেন্স, পাহাড়ে ঘেরা একটা দারুণ জায়গা, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, বা নিজেকে স্পিরিচুয়ালিটিতে যারা বিশ্বাসী, সেই স্পিরিচুয়াল কানেকশনের জন্য দারুণ একটা জায়গা। এখানে গিয়ে তোমরা শান্তি খুঁজে পাবে, মন শান্তি হয়ে যাবে, পুরো মনটা শান্ত হয়ে যাবে, শান্তি খুঁজে পাবে প্রত্যেকে। দারুণ ছবি তোলার জন্য দারুণ জায়গা। দেখো স্ল্যাশ গ্রিন, পুরো একটা গার্ডেন টাইপ, একটা মাঠ টাইপ করা আছে সামনে। সমস্তটাই আমরা ঘুরে দেখলাম। এই সেই বৌদ্ধ মন্দিরের সেই লম্বা লম্বা ফ্ল্যাগগুলো, গেটটা দেখো কি সুন্দর, এই দেখো লম্বা লম্বা ফ্ল্যাগগুলো। খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যাই হোক, ঠিক সেই সময় থেকেই ওয়েদারটা খারাপ হচ্ছিল আর কি, বৃষ্টি নামবে করছিল। হ্যাঁ, প্রচণ্ড ক্লাউডি হয়ে যাচ্ছিলো। তখন মাত্র 3টের মতো বাজে, তাতেই মনে হচ্ছিল বিকেল 5টা, সাড়ে 5টা বেজে গেছে। সানলাইট একদমই ছিল না। আমরা প্রচুর ছবি তুললাম,
এই বৌদ্ধ মঙ্কদের সাথে একটা ছবি নিয়েছি আমি। তারা খুব কম কথা বলে। গৌতম বুদ্ধকে তো আমরা সবাই চিনি, হ্যাঁ, উইজডম। যাই হোক, সেইটা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা আবার গাড়ি ধরে চললাম আমাদের তৃতীয় ডেস্টিনেশনে। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে মারাত্মক লেভেলে। প্রচণ্ড মানে বৃষ্টি হলো বেশ কিছুক্ষণ ধরে। যাই হোক, মনটা একটু খারাপ হলো। সানলাইট চলে গেল, একদমই অন্ধকার ঘনিয়ে এলো। সাইট সিন এখনও অনেকগুলো দেখা বাকি, ছবি বা ভিডিও সেইভাবে ব্রাইট আসবে না, এইটা ভেবে একটু মনটা দুঃখ হলো। যাই হোক, একটা কথা বলে রাখি, আমাদের 1500 টাকা চেয়েছিল সাইট সিনটা দেখানোর জন্য, বাট বার্গেনিং করে আমরা 800 টাকায় ফাইনাল করেছিলাম। তো 800 টাকায় আমাদের ফাইনাল হয়েছিল এই পুরো সাইট সিনটা দেখিয়ে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ভুটানের সেই বিদেশি কারগুলো, বিটি এবং বিপি এই দিয়ে নাম্বার প্লেটিং হয় ওদের। রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। মাত্র 8 লক্ষ, অ্যাপ্রক্স 8 লক্ষ দেশের একটা জনসংখ্যার একটা দেশ, হ্যাঁ। খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব ডিসিপ্লিনড ওয়েতে তারা গাড়ি চালায়। তুমি রাস্তা পার করলে তারা অটোমেটিক দাঁড়িয়ে যাবে, তোমাকে আগে পার হতে দেবে, তারপরে গিয়ে তারা গাড়ি চালাবে। আমাদের ভারতবর্ষের মতো নয় যে তুমি হাত দেখাতেই থাকলে সে তার নিজের মতো গাড়ি নিয়ে ছুটতে থাকলো। সেরকম এখানে হলো না দেখলাম। এবং এখানে আরেকটা জিনিস খুব ভালো লাগলো আমার, কোনো গাড়ি হর্ন বাজায় না, নো হর্ন। এক্সট্রিম লেভেলের এমার্জেন্সি না থাকলে কোনো গাড়ি হর্ন বাজানো। ফুনসেলিং মেন সিটিটাতে এত গাড়ি এক জায়গায়, কিন্তু কোনো আমি হর্নের আওয়াজ কানে পেলাম না। যাই হোক, আমরা পাহাড়ে উঠতে থাকলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, দারুণ একটা বৃষ্টি ভেজা পাহাড়, খুবই সুন্দর লাগছিল। দার্জিলিং বা গ্যাংটক অনেকেই ঘুরেছো, বাট এই জায়গাগুলো অবশ্যই একবার এসো। অফবিট প্লেস, ভুটানের ফুনসেলিং শহর। অফবিটই বলবো, অনেকের কাছে চেনা থাকলেও অনেকের কাছেই অজানা। একটা নতুন বাইরের বিদেশও ঘোরা হলো, সঙ্গে একটা অফবিট জায়গাও দেখা হলো। দুটোই এক ঢিলে দুই পাখি মারার মতো। যাই হোক, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। প্রচুর জোরে বৃষ্টি নেমে পড়লো, খুব ভালো লাগছিল, মনটা ভালো হয়ে যাচ্ছিল এই ভেবে। মন ভালো হয়ে যাচ্ছিল। যাই হোক, এই করতে করতেই আমরা থার্ড ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। এই থার্ড ডেস্টিনেশনটির নাম, সেটাও একটা বৌদ্ধ মন্দির, বাট বেশ অনেকটা উঁচুতে। ফুনসেলিং শহর থেকে অনেকটা উঁচুতে, হিলে আছে এটা। এটির নাম হচ্ছে তোমার রিনচেনডিং খারেপান্ডে গোয়েনপা মনেস্ট্রি, বা অনেকে কারবান্ডি মনেস্ট্রিও বলে থাকে। বুদ্ধ এখানে নাকি, এটা নাকি খুবই জাগ্রত। এখানকার ভুটানি লোকেরা এটা খুব জাগ্রত মনে করে। মনের ইচ্ছা, মনের কামনা বাসনা এখানে বলে গেলে সেটা পূর্ণ হয়, তাই খুব জাগ্রত বলা হয় এই বৌদ্ধ মনেস্ট্রিটাকে। আমরাও একটুখানি ঘোরালাম। দেখতেই পাচ্ছ সামনে আমরা অনেকটা উঁচুতে, ফুনসেলিং শহর, ওটা পুরোটা ভারত দেখতে পাচ্ছ, ভারতবর্ষের আমাদের ইন্ডিয়ার জয়গাঁও শহরটা পুরো পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে। সঙ্গে ভুটানের ফুনসেলিং শহরটাও এই দিকটাই দেখতে পাচ্ছ। গেটটা, ভুটান গেট সমস্তটাই দেখা যাবে। অনেকটা উঁচুতে আছি আমরা এই মুহূর্তে। দারুণ একটা ভিউ পয়েন্ট, বেসিক্যালি এটাকে তোরসা রিভার ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে। এটাও একটা, এই যে দেখতে পাচ্ছ, এটা তোরসা রিভার ভিউ পয়েন্ট। এখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম আমরা, খুব সুন্দর লাগলো। উপর থেকে নিচের শহর, ভারতবর্ষকে দেখতে, আমার দেশ। সে এগুলো ঘুরিয়ে নিল, আমিও ঘোরালাম। দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো বৌদ্ধ টেম্পলের, কি সুন্দর, দারুণ অপূর্ব সিনিক বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে পাচ্ছ পাহাড়গুলো, দারুণ, জাস্ট দারুণ, অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগা। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল, একদম ঠান্ডা হয়ে গেল। যাই হোক, সেটা ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম
আমাদের ফুনসেলিং সিটির উদ্দেশ্যে আবার আমরা পাহাড় থেকে নামতে শুরু করলাম এবং আমরা সিটিতে ঢুকছি। এবার দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, খুবই সুন্দর। এখানে ভারত পেট্রোলিয়ামের একটা পাম্প দেখতে পেলাম। তারপরে জানতে পারলাম এখানে তেলের দাম কত, মাত্র 68 টাকা থেকে 72 টাকার মধ্যে ঘোরফের করে 1 লিটার তেলের দাম, অনেকটাই সস্তা। ভারতীয় মুদ্রায় 68 টাকা থেকে 72 টাকার মধ্যে 1 লিটার তেলের দাম, অনেকটাই সস্তা। নিজে যদি বাইক নিয়ে আসতাম তো ফুল ট্যাঙ্ক করেই আমি বাড়ি ফিরতাম। যাই হোক, শহরটা দেখো এবার, কি সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ, নিট অ্যান্ড ক্লিন। আমরা এসে পৌঁছালাম এখানেই। এই ড্রাইভার দাদা শ্রিংকে টাটা বাই বাই করলাম তার পেমেন্ট মিটিয়ে। তারপর গাড়িটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই সামনে একটা এই ফুনসিলিংয়েই একটা ভালো মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রির সামনেই দাঁড়িয়েছিলাম বৃষ্টি কমে যাওয়ার অপেক্ষায়। যাই হোক, এই একটা দোকানে ভুটানি বাচ্চাটা কি কিউট ছিল দেখতে। যাই হোক, তারপরেই আমরা প্রবেশ করলাম সেই জ্যাংটো পেলরি ল্যাখ্যাং। এটাও একটা বৌদ্ধ মনস্ট্রি। সেই সময় বেশ ওখানকার পূজা অর্চনা হচ্ছিল। দেখো কি বিশাল বিশাল সব জিনিসপত্র, যথেষ্ট শক্তি লাগে এটা ঘোরাতে, যথেষ্ট। বাট একবার রান হয়ে গেলে সেরকম আর কোনো কষ্ট নেই। বাট রান করতে গেলে প্রথমে যথেষ্ট ভারী এবং যথেষ্ট শক্তি লাগে। আমিও ঘোরালাম, আমার বউ আমাকে ভিডিও করে দিচ্ছিল। এইগুলো ঘোরালে নাকি অনেক পাপ মুক্ত হয়, অনেক অনেক যদি ভুল করে কিছু থাকি সেগুলো মাপ করে দেয়। যাই হোক, সেটা তাদের বিশ্বাস, ভুটানের লোকেদের বা যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। দেখো কি সুন্দর সুন্দর সব ছবি তোলা হয়েছে। এইবার সন্ধে ঘনিয়ে এলো, আমরা ওখানকার লোকাল ডিশ মোমো এবং ওয়ান্টন খেয়ে দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড বৃষ্টি, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হলো, 1 ঘন্টা ধরে। আমরা আবার বেরিয়ে পড়ব ভুটান থেকে জয়গাঁওয়ের উদ্দেশ্যে। তো এই পেডেস্ট্রিয়ান টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছি। এই সেই শ্রিং, আমাদের গাইড কাম ড্রাইভার। এই যে ভুটানের রাজা রানী এবং তার মেয়ে, তাদের সামনে একটা দাঁড়িয়ে ছবি তোলা হয়েছিল। এটা একটা শামসি ডিস্ট্রিক্টকে দেখানো হচ্ছে আর কি। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। আমরা ট্রেন ধরে আবার বেরিয়ে পড়লাম।